হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, নিফটির ফ্যান্টাস্টিক র্যালি চলছে। আজকেও নিফটি প্রায় 148 পয়েন্ট উপরে বন্ধ হয়েছে, অর্থাৎ 23,869, রেকর্ড অল টাইম হাই। ব্যাংক নিফটিও একইভাবে 52,871, প্রায় 265 পয়েন্ট উপরে, অর্থাৎ রেকর্ড হাইতে ক্লোজ করেছে। আমি যদি আজকে নিফটির এইটা দেখি, কালকে আমি আপনাদের বলেছিলাম নিফটি সম্ভাব্য কতদূর যেতে পারে। আজকে নিফটি হাই করেছে কত? 23,890। ব্যাংক নিফটি হাই করেছে কত? আজকের হাই হচ্ছে ব্যাংক নিফটির হাই হচ্ছে 52,988, মাত্র 12 পয়েন্ট কম 53,000 কে। ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে নিফটির কিন্তু লার্জ ক্যাপ স্টকেদের র্যালি কিন্তু জোরদার চলছে এবং এখনো আরো এখান থেকে ধরুন 600-650 পয়েন্ট র্যালি দেওয়ার কিন্তু নিফটির প্রাথমিক যে টার্গেট সেটা হতে পারে বিফোর বাজেট। এবং আজকের এফআইআই কিন্তু প্রায় 3,535 কোটি টাকার মাল সেল করেছে, আর তার তুলনায় বেশি বাই করেছে কে না? ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর। তারা বাই করেছে প্রায় 5,104 কোটি। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে গত বেশ কয়েকদিন ধরে ডিআইআইরা কিন্তু সাইলেন্ট ছিল, এফআইআই কম কম করে বাই করছিল, কিন্তু যেদিন এফআইআই বিক্রি করে ডিআইআই সেদিন কিনছে। অর্থাৎ ডিআইআই এর কাছে সাফিসিয়েন্ট টাকা আছে, এটার দ্বারা এটাই প্রমাণিত হচ্ছে। ফ্রেন্ডস, ফেমাস কি বলে আমাদের শেয়ার মার্কেটের ব্রোকার বা আইআইএফএল এর একজন ডিরেক্টর সঞ্জীব বসিন আজকে মিডিয়াতে বেরিয়েছে যে সেবি ইনভেস্টিগেশন অন সঞ্জীব বসিন ফর মার্কেট ম্যানিপুলেশন। সেবি সঞ্জীব বসিনের যে সমস্ত এগেনস্টে ইনভেস্টিগেশন করছে এবং তার যত সমস্ত ডিজিটাল অ্যাসেট আছে, অর্থাৎ ল্যাপটপ, মোবাইল, সেগুলোকে নিয়ে তারা কিন্তু চেক করার চেষ্টা করছে যে উনি কোনো প্রকারের কোনো মার্কেট ম্যানিপুলেশনের সঙ্গে যুক্ত আছেন কিনা। এটা একটা জিনিস বোঝা যাচ্ছে যে সেবি কিন্তু অত্যন্ত প্রোঅ্যাক্টিভলি সবকিছু জিনিস করার চেষ্টা চালাচ্ছে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে প্রেজেন্ট এনডিএ গভর্নমেন্ট কিন্তু মানে যেভাবে যেটা ভাবা হয়েছিল যে খুব প্রেসারে থেকে বহু কিছু জিনিস তাদের কম্প্রোমাইজ করতে হবে, কিন্তু একের পর এক সবকিছু ব্যাপারে কিন্তু যেটা দেখা যাচ্ছে সেই তারা কিন্তু সমস্ত ভাইটাল পোর্টফোলিও যেগুলো আগের গভর্নমেন্টে তাদের কাছে ছিল, সমস্ত ভাইটাল পোর্টফোলিও কিন্তু তারা সবার সঙ্গে কথা বলে নিতে পেরেছে। এবং ফাইনালি যেটা নিয়ে যুদ্ধ হওয়ার কথা আশা করা হচ্ছিল যে স্পিকার পদটা কিন্তু অত্যন্ত ভাইটাল পদ, কিন্তু কারণ কি, ধরুন যে সমস্ত তার এনডিএ সহযোগী আছে, যেমন ধরুন জেডিইউ, যেমন ধরুন টিডিপি, স্পিকার কিন্তু এই 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 এদের যে এমপির পরিমাণ, তারা যদি কখনো বিদ্রোহ করে স্পিকারের উপর কিন্তু তার অনেক কিছু জিনিস নির্ভর করে। যাই হোক, মোটামুটি ওম বিড়লা আবার কিন্তু উনি স্পিকার নির্বাচিত হয়েছেন। সুতরাং ইট ইজ গুড নিউজ ফর দ্য মার্কেট এবং প্রেজেন্ট গভর্নমেন্ট। গতকালই বলেছিলাম মাঝগাঁও শিপ বিল্ডার অনেক উপরে চলে গেছে, কিন্তু আজকের খবর হচ্ছে তারা 18th কোম্পানি, এর আগে 17খানা কোম্পানি ছিল, আজকে 18th কোম্পানি হিসাবে তারা কিন্তু নবরত্ন স্ট্যাটাস পেল। আমি এর আগেই বলেছি মহারত্ন, নবরত্ন, এই সমস্ত যে মিনিরত্ন, এই সমস্ত যে স্ট্যাটাস, তাদের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আছে। তো এক্ষেত্রে কি হচ্ছে,
নবরত্ন স্ট্যাটাস পেয়ে যাওয়ার পরে কি হবে, ধরুন অল অফ এ সাডেন তারা যদি 1,000 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট করতে চায়, কোনো ডিসিশন নিতে চায়, তাহলে কিন্তু তাদেরকে গভর্নমেন্টের অ্যাপ্রুভ্যাল লাগবে না, এবং তারা অনেক বেশি ফ্লেক্সিবল হবে গভর্নমেন্টের কাছে নাও এন্ড দেন যাওয়ার জন্য। ধরুন কারোর সঙ্গে জয়েন্ট ভেঞ্চার করছে বা অন্য কোনো কোম্পানির সঙ্গে অ্যালায়েন্স করছে, এটা কিন্তু তারা ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু এই সিদ্ধান্ত তারা নিতে পারে। ফ্রেন্ডস, আজকে আমরা চর্চা করব একটা ছোট্ট কোম্পানি, মার্কেট ক্যাপ মাত্র 5,439 কোটি, ব্ল্যাক বক্স। বর্তমান পিই 31.7, ইপিএস হচ্ছে 8.19। মেনলি শেয়ারটাকে সিলেকশন করার পেছনে কারণটা হচ্ছে ফান্ডামেন্টাল আমি দেখাবো, কিন্তু তার যে চার্ট প্যাটার্নটা কিন্তু অত্যন্ত সুন্দর, একটা সুন্দর রাউন্ডিং বটম বা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হচ্ছে। তো আগে আমরা দেখব যে কোম্পানিটা করে কি। মেন জিনিস হচ্ছে কোম্পানি করে কি। বেসিক্যালি এই কোম্পানি কিন্তু এই সিস্টেম ইন্টিগ্রেশন, অর্থাৎ অফারিং সিস্টেম ইন্টিগ্রেশন, মানে এই যে টেলি ইয়েতের মাধ্যমে কি বলে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরির ক্ষেত্রে তারা টেলিকম ইনফ্রাস্ট্রাকচার, তাতে এদের মূল ভূমিকা থাকে। যেমন ধরুন, it is currently held by Acer Telecom. Over the years, AGC evolved into an information and communication solution provider and integrator with a differential vertical approach in business communication system, application and services, mainly within India. The company is at present at multiple geographies such as Middle East, Africa, North America, Australia, New Zealand, Singapore, Philippines, UK, সার্ভিসিং ওভার 8,000 কাস্টমার। ঠিক আছে, তাহলে বিজনেস ইজ গুড, বিজনেস নিয়ে কোনো সন্দেহ হবে না। দ্বিতীয়ত হচ্ছে আমি দেখবো ইনভেস্টারের কত হোল্ডিং আছে। ইনভেস্টারের কাছে কিন্তু 71.09% তাদের হোল্ডিং আছে, স্ট্রং হোল্ডিং। ঠিক আছে, এফআইআই কিন্তু ধরে রেখেছে 4.11%, যদিও ডিআই এর কাছে তেমন নেই, কিন্তু এফআইআই এবং প্রমোটার মিলে প্রায় 75%-এর উপরই আছে। ওকে, আমি দেখবো লোন কত আছে নাকি। রিজার্ভ 447 কোটি, লোন আছে 812 কোটি। এটা কিন্তু নেগেটিভ পর্দা কি বলে কোম্পানির জন্য। ঠিক আছে, লোন আছে। প্রফিট অ্যান্ড লস যদি দেখি, রিসেন্টলি কিন্তু গত 3-4 বছরে যেটা দেখা যাচ্ছে যে মার্জিন বাড়ার জন্য, যেমন ধরুন 23-এ 6,288 কোটি টাকা সেলস হয়েছিল, 4% মার্জিনে 24 কোটি প্রফিট হয়েছিল। আবার 2024-এ একই সেলস, প্রায় 6,282 কোটি টাকার সেলস, মার্জিন 7%, প্রফিট বেড়েছে 138 crore। এবারে যদি আপনারা ম্যানেজমেন্টের কমেন্ট্রি দেখতে চান যে ম্যানেজমেন্ট কি বলতে চাইছে ভবিষ্যৎ সম্বন্ধে, আপনি যদি ম্যানেজমেন্টের ভিশন দেখতে চান, ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স, এগুলো আমরা পরে দেখব। আচ্ছা, they are recognized as one of the leading solution integrator globally and in the US market according to the Frost and Sullivan। ইউএসএ তে খুব চলছে। আচ্ছা, মানে বেসিক্যালি এরা কি গাইডেন্সটা দিচ্ছে পরের বছরের জন্য, কোনো গাইডেন্স আছে কিনা। লার্জ কাস্টমার, লার্জ ডিলস। আচ্ছা আচ্ছা, ফিউচার আউটলুক, এক্সপেক্টেড এ জাম্প ইন এবিটা। এবিটা কথা অর্থ আপনারা নিশ্চয়ই জানেন, আর্নিংস বিফোর ইনকাম, ইন্টারেস্ট, ট্যাক্স, তারপর ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোনাইজেশন। বুঝতে পেরেছেন তো। এক্সপেক্টেড এ জাম্প ইন এবিটা মার্জিন বাই পরের বছর। প্ল্যানিং টু অ্যাচিভ 10% অপারেটিং মার্জিন। 10% অপারেটিং মার্জিন মানে ধরুন তাদের 6,300 কোটি টাকার যে হচ্ছে কি বলে সেলস হচ্ছে, সেক্ষেত্রে তাদের মার্জিন আরো বাড়বে বলে বলছে তারা। কারণ কি আমরা দেখেছি কত 4% ছিল, তারপরে 7%, আবার বলছে আগামী দিনে 10% হবে। তো মেনলি অন্যান্য সাইডে কিন্তু গুড। anticipating growth in the North America data center market with a focus on large customer and deals.
এবারে এই যে জিনিসগুলো আমি বললাম, এই জিনিসগুলোর যে অ্যাকচুয়াল কোথায় এর প্রতিফলন হতে দেখা যায়, আমরা কোথায় একে দেখি যে এই যে মানে বিভিন্ন রকমের যে ভিউ তৈরি হচ্ছে, এটা কিন্তু আপনি ওয়েল ইন অ্যাডভান্স চার্টে দেখতে পেয়ে যাবেন। কোম্পানির ভেতরে কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু আপনার চার্ট আগে থেকে কিন্তু কথা বলে দেবে। যেমন ধরুন ফ্রেন্ডস, দেখুন আমি চার্টটা বের করেছি। চার্টটা কতদিন ধরে কনসলিডেশন করছে আপনি যদি দেখুন, 2020, ওকে, 21-এ যে হাই করেছিল, যে হাইতে ছিল, সেই একই হাই কিন্তু আজকে দীর্ঘদিন একটা রাউন্ডিং বটম প্যাটার্ন তৈরি করেছে। আপনি এটাকে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নও বলতে পারেন। একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করে সে কিন্তু ব্রেকআউট দিচ্ছে উইথ লার্জ ভলিউম, অত্যন্ত বড় ভলিউমে। যদি শেয়ারটা এই লেভেলে আরেকবার আসে সাধারণত এইখান থেকে এটাই হচ্ছে গুড প্রাইস অ্যাকশন, মানে ব্রেকআউট আবার একবার রিটেস্ট করে যখন মুভমেন্টটা দেবে, এবং ইনিশিয়ালি এর যে টার্গেট হচ্ছে আপনি ধরে রাখুন 90 থেকে ধরুন 333, অর্থাৎ প্রায় 240। এখান থেকে যদি 240 ধরা যায়, 560-70 পর্যন্ত এ আরামসে যাবে। আর দ্বিতীয় যেটা হচ্ছে, আমি যদি ফিবোনাক্সি রিট্রেসমেন্ট নিয়েও করার চেষ্টা করি, তাহলে আমি এখান থেকে টেনে আমি যদি দেখা যাই, দেখুন ফার্স্ট টার্গেট আসছে 505, দ্বিতীয় টার্গেট আসছে 764 অ্যান্ড ফার্দার। তো মেইন জিনিস হচ্ছে যে দেখুন কিছু ইন্ডিকেশন দেখে আপনাকে বুঝতে হবে। এবারে এই সমস্ত জায়গায় যেখানে আপনি আপনার চিত্রটা ভিজিবল যে হ্যাঁ এবারে এই শেয়ারে মুভমেন্ট হবে, আপনাকে কিন্তু সেই সমস্ত শেয়ারে ইনভেস্ট করতে হবে। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। আর চ্যানেলটাকে লাইক করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের এপিসোডে।